রোবোটিক্স নামটা শুনলেই কি খুব জটিল কিছু মনে হয়? আচ্ছা, কি হবে যদি পুরো ব্যাপারটা আমরা আমাদের নিজেদের শরীর দিয়ে বুঝতে চেষ্টা করি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা কি জানব? প্রথমে একদম শুরু থেকে শুরু করব। রোবট জিনিসটা আসলে কি? এরপর দেখব কিভাবে একটা রোবটকে আমাদের নিজেদের শরীরের একটা প্রতিচ্ছবি হিসাবে ভাবা যায়। তারপর জানব রোবট কিভাবে কাজ করে, আমাদের জীবনে এর প্রভাব ঠিক কতটা, আর এর সুবিধা অসুবিধাগুলো কি। আর একদম শেষে আমরা একটা খুব জরুরি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। রোবট কি আসলেই আমাদের প্রতিযোগী নাকি সহযোগী? তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা রোবট শব্দটা ব্যবহার করি, এটা দিয়ে ঠিক কি বোঝায়? আর এই শব্দটা এটা আসলোই বা থেকে। রোবট শব্দটা শুনলেই হয়তো অনেকের মাথায় সাইফাই মুভির কোনো দৃশ্য বা খেলনার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এর আসল সংজ্ঞাটা কি? চলুন সেটাই জেনে নিই। একদম সহজ ভাষায় যদি বলি, রোবট হলো একটা কম্পিউটার দিয়ে চালানো ইলেকট্রোমেকানিক্যাল মেশিন। মানে এর একটা ব্রেন আছে, যেটা আসলে একটা কম্পিউটার। আর এই ব্রেনটাকে কাজে লাগিয়ে ও নিজে নিজে বা মানুষের দেয়া নির্দেশে বিভিন্ন কাজ করতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোকে কিন্তু মানুষ বা অন্য কোনো প্রাণীর অনুকরণে ডিজাইন করা হয়। একটা মজার ব্যাপার কি জানেন? রোবট শব্দটা কিন্তু এসছে একটা নাটক থেকে। ভাবা যায়, ১৯২০ সালে খারেল চ্যাপিক নামে একজন চেক লেখক তার একটা নাটকে প্রথম এই শব্দটা ব্যবহার করেন। এটা এসেছে রোবোটা শব্দটা থেকে, যার মানে হলো কর্মী বা দাস। বেশ অদ্ভুত, তাই? আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। চলুন দেখি একটা রোবটের গঠন আসলে কিভাবে আমাদের নিজেদের শরীরের সাথে মিলে যায়। এই তুলনাটা করলেই দেখবেন পুরো ব্যাপারটা একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। আমাদের যেমন একটা মস্তিষ্ক আছে যেটা আমাদের সবকিছু কন্ট্রোল করে, রোবটেরও ঠিক তেমনি একটা প্রসেসর আছে। এটাই হলো গিয়ে রোবটের ব্রেন। সব সিদ্ধান্ত, সব নির্দেশ কিন্তু এখান থেকেই আসে। আবার দেখুন, আমরা যেমন চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি বা ত্বক দিয়ে স্পর্শ অনুভব করি, রোবটও তার সেন্সর দিয়ে ঠিক এই কাজগুলোই করে। ওর চোখ হলো ক্যামেরা, কান হলো মাইক্রোফোন, আর স্পর্শ বোঝার জন্য আছে টাচ সেন্সর। আমাদের ব্রেন যেমন আমাদের মাসল বা পেশিকে নড়াচড়া করার নির্দেশ দেয়, রোবটের প্রসেসরও ঠিক তেমনি ওর পেশিকে নির্দেশ পাঠায়। রোবটের এই পেশিগুলোকেই বলা হয় অ্যাকচুয়েটর, আর এগুলোর সাহায্যে কিন্তু একটা রোবট নড়াচড়া করতে পারে। আর সবশেষে আমাদের যেমন হাত আঙুল আছে কোনো কিছু ধরার জন্য বা কাজ করার জন্য, রোবটেরও তেমনি ম্যানিপুলেটর বা এন্ড এফেক্টর থাকে, যেমন ধরুন কোনো গ্রিপার। এগুলোই ওর হাতের মতো কাজ করে। তো আমরা রোবটের ব্রেন, সেন্স আর মাসল সবই তো দেখলাম, কিন্তু এই সব কিছু একসাথে মিলে কাজ করে কিভাবে? চলুন এবার সেটাই দেখা যাক। রোবটের কাজ করার পদ্ধতিটা কিন্তু খুব সোজা। একটা চক্রের ওপর চলে, সেন্স, থিঙ্ক, অ্যাক্ট। মানে প্রথমে ও সেন্সরের মাধ্যমে চারপাশ থেকে তথ্য নেয় বা অনুভব করে। এরপর ওর প্রসেসর সেই তথ্য নিয়ে চিন্তা করে যে কি করা উচিত। আর সবশেষে সেই সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকচুয়েটরের মাধ্যমে কাজটা করে ফেলে। আর এই চক্রটা কিন্তু চলতেই থাকে কন্টিনিউয়াসলি। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার একটু বাস্তবে ফিরে আসি। আমাদের আজকের জীবনে চারপাশে আমরা রোবটদের ঠিক কি কাজে লাগাচ্ছি? রোবট কিন্তু এখন আর শুধু সায়েন্স ফিকশন মুভিতেই সীমাবদ্ধ নেই, আমাদের বাস্তব জীবনেও ঢুকে পড়েছে। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে কারখানার কঠিন কাজ, এমনকি আগুন নেভানোর মতো খতরনাক দায়িত্বও কিন্তু এখন রোবটরা সামলাচ্ছে। যেমন ধরুন, গাড়ি তৈরির কারখানায় একদম নিখুঁতভাবে ওয়েল্ডিং বা পেইন্টিংয়ের কাজ করা, কিংবা ধরুন বোমার নিষ্ক্রিয় করার মতো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কাজগুলো, এগুলো এখন রোবট করছে। এখানেই শেষ না, বড় বড় অপারেশনে ডাক্তারদের সাহায্য করা থেকে শুরু করে মঙ্গল গ্রহে ঘুরে বেড়ানো পর্যন্ত সবকিছুতেই কিন্তু ওদের অবদান আছে। আর হ্যাঁ, অনেকের বাসায় যে ছোট্ট অটোমেটেড ভ্যাকিউম ক্লিনারটা ঘুরে বেড়ায়, সেটাও কিন্তু একটা রোবট। তবে সব টেকনোলজির মতোই রোবটিক্সেরও কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই আছে। মানে কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। চলুন দুটো দিকই একটু দেখে নেওয়া যাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সুবিধার কথা যদি বলি,
রোবটরা কিন্তু ভয়ঙ্কর বা একঘেয়ে কাজগুলো কোনো ক্লান্তি ছাড়াই করে যেতে পারে। কাজের গতি আর নিখুঁত হওয়ার ব্যাপারটা তো আছেই, কিন্তু অন্যদিকে এগুলো বানানোর খরচ কিন্তু অনেক বেশি। আবার রোবটের কারণে মানুষের চাকরি কমে যাওয়ার একটা ভয়ও কাজ করে। আর তাছাড়া রোবটের তো কোনো ক্রিয়েটিভিটি বা কমন সেন্স নেই, তাই এদের ওপর পুরোপুরি ভরসা করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সবকিছু শোনার পর চলুন একদম শেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা নিয়ে ভাবি। মানুষ আর রোবটের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? এই কথাটা হয়তো আমাদের সবার মনে রাখা খুব জরুরি। রোবট কিন্তু মানুষের রিপ্লেসমেন্ট নয়, পার্টনার। মানে ওরা আমাদের জায়গা দখল করতে আসেনি, বরং সাহায্য করতে এসেছে। যে কাজগুলো আমাদের জন্য খুব কঠিন, বিপজ্জনক বা একঘেয়ে, সেই কাজগুলো করে ওরা আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, ভবিষ্যতে মানুষ আর রোবট কিভাবে একসাথে মিলেমিশে কাজ করে আমাদের এই পৃথিবীকে আরও উন্নত করে তুলতে পারে? এই বিষয়টা কিন্তু আমাদের সবাইকেই ভাবাবে।